সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আজকের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ। শুরুতেই আশা করি তোমরা ভালো আছো। কয়েকদিন আগেই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য একটি শর্ট সিলেবাস প্রদত্ত হয়েছে। তোমরা বিষয়টি নিয়ে অবগত রয়েছো। সেই সিলেবাস মোতাবেক ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক, এই অধ্যায়টি তোমাদের সিলেবাসে রয়েছে। তো সেই অধ্যায় নিয়ে আজকে সে অধ্যায়ের ভেতরে রয়েছে বা তোমাদের সিলেবাসের আলোচ্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি বিষয় আমি তোমাদের আজকে পড়াবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং দেখবে। প্রয়োজনে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করে বা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমেই ব্যাংক কি বা ব্যাংকিং কি এই সংক্রান্ত ধারণা তোমরা পূর্বেই পেয়েছো। তো যদি আমরা মনে করো বিগত 10-15 বছর আগের ব্যাংকের চিত্র যদি কল্পনায় আনি বা চিন্তা করি, তাহলে এমনটি দেখে থাকবে বা আমরা দেখেছি। সেটি হচ্ছে যে ব্যাংকে ঢুকলে দেখি যে আমরা বড় বড় বইয়ের স্তূপ, যেখানে খুব জটিল কার্য সমাধান হচ্ছে বা ব্যাংকের চিত্রটাই ভিন্ন ছিল। কিন্তু বর্তমানে এখন যদি আমরা কোনো ব্যাংকে প্রবেশ করি তাহলে দেখব যে খুবই ডেকোরেটেড, সুসজ্জিত একটি অফিস, যেখানে দেখা যাচ্ছে চারিদিকে প্রযুক্তি বা ইন্টারনেট, তার সাথে হয়তো কম্পিউটার, তার সাথে হয়তো ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে। এইরকমভাবে সবাই বসে আছে এবং আগের সেবার মান আর এখনকার সেবার মান ফার ডিফারেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আধুনিক ব্যাংক ব্যবস্থা বা যেটাকে আমরা ইলেকট্রনিক ব্যাংক বলছি, সেই সংক্রান্ত আজকে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয়। তো প্রথমেই যদি আমরা দেখি ই ব্যাংক বা ই ব্যাংকিং যেটাকে আমরা বলছি, বা ইলেকট্রনিক ব্যাংক বা ই ব্যাংকিং যদি আমরা বলি, ঠিক আছে, ই ব্যাংকিং সম্পর্কে আমরা প্রথমেই জানবো, যাকে আমরা ই ব্যাংকিং মানে বলছি আমরা ইলেকট্রনিক ব্যাংকিং। ঠিক আছে। তো মূলত ইলেকট্রনিক বা আধুনিক সুবিধা সম্পন্ন, বা এমনটি বলতে পারে যে প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি প্রয়োগ করে প্রযুক্তির সাথে সংশ্লিষ্টতা রেখে যে ব্যাংকিং সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে বা ব্যাংকিং সিস্টেম গড়ে উঠেছে, তাকে আমরা মূলত এই ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বলছি। বিশেষ করে কম্পিউটার, বিশেষ করে ইন্টারনেট, বিশেষ করে মোবাইল ফোন, আরও একাধিক যে প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তি সন্নিবেশিত যে ব্যাংকিং সিস্টেম, সেটাকে আমরা বলছি মূলত ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম বা ই ব্যাংকিং। শিক্ষার্থী বন্ধুরা, এই ই ব্যাংকিংয়ের যদি গুরুত্ব আলোচনা করতে চাই আমরা, তাহলে প্রথমে আমাদের দুটো দিক থেকে এটি আলোচনা করতে হবে। একটি হচ্ছে, প্রথমেই যেটি আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে ব্যাংকারদের প্রতি, তাহলে আমরা প্রথমেই দেখব সেটি হচ্ছে যে এই ই ব্যাংকিংয়ের গুরুত্ব। ই ব্যাংকিংয়ের গুরুত্ব যদি আমরা দেখতে চাই, তাহলে আমাকে দুটো বিষয়ে আলোকপাত করতে হবে বা দুটো বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমে যেটি দিতে হবে সেটি হচ্ছে ব্যাংকারদের প্রতি এই ই ব্যাংকিংয়ের গুরুত্ব কি। ঠিক আছে। অর্থাৎ এই ইলেকট্রনিক ব্যাংকের ফলে বা এর ব্যাংকারদের প্রতি যে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যে প্রভাব, যে গুরুত্ব, সেটিকে আমাকে প্রথমেই উল্লেখ করা প্রয়োজন বা সেই দিকটিতে আমি প্রথমে আলোকপাত করছি। তো প্রথমেই যদি প্রথম পয়েন্ট আমরা চিন্তা করি যে ব্যাংকারদের প্রতি ইলেকট্রনিক ব্যাংকের যে কি গুরুত্ব, প্রথম সেটা হচ্ছে উন্নত সেবা প্রদান। ঠিক আছে। এই ইলেকট্রনিক ব্যাংকিং, এই প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের প্রথম এবং একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি
গুরুত্ব বা যেটা সবচেয়ে জরুরি বা ইম্পর্টেন্ট গুরুত্ব, সেটি হচ্ছে কিন্তু উন্নত সেবা প্রদান সম্ভব হয়েছে এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফলে, যেখান থেকে ব্যাংকাররা তাদের সর্বোচ্চটা দিতে সক্ষম হয়েছে। তো কি করতে পারছে, তারা উন্নত সেবা প্রদান করতে পারছে, যেটি প্রযুক্তির ফলে, যেটি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফল। এরপরে যদি আমরা দেখি সেটি হচ্ছে প্রশাসনিক ব্যয় হ্রাস। এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফলে ব্যাংকারদের বা ব্যাংকের প্রশাসনিক কিন্তু ব্যয় হ্রাস পেয়েছে। তাদের নিজেদের যে প্রশাসনিক যে কানেক্টিভিটি, যে নিয়ন্ত্রণ ক্ষমতা বা অন্যান্য যে বিষয়, এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফলে মানে একেবারে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ফলে তাদের প্রশাসনিক ব্যয় অনেকাংশে কিন্তু হ্রাস পেয়েছে। এরপরে যদি আমরা দেখি তাহলে আরেকটি বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে তাদের আয় বৃদ্ধি, আয় বা মুনাফাও বৃদ্ধি পেয়েছে। একসাথে আমরা দিলাম আয় ও মুনাফা বৃদ্ধি, আয় ও মুনাফা বৃদ্ধি। এই প্রতি বছরের জুনের শেষে এবং ডিসেম্বরের শেষে প্রত্যেকটি ব্যাংক তাদের পরিচালন মুনাফা তারা কিন্তু ডিক্লেয়ার করে। আমরা পত্রিকায় দেখে থাকি বা অনেক সময় টেলিভিশনে দেখি। তো দেখা যায় কি যে ব্যাংকগুলো প্রতি বছর হিউজ পরিমাণ মুনাফা অর্জন করেছে বা তাদের পরিচালন আয় অর্জিত হয়েছে। এর পেছনে কিন্তু সবচেয়ে বেশি অবদান কিন্তু হচ্ছে ই ব্যাংকিংয়ের। কারণ তোমরা জানো সেটি হচ্ছে যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ টাকা ফরেন রেমিটেন্স, যা বিদেশ থেকে আমাদের দেশে এসে থাকে। এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফলে এই রেমিটেন্সের গতি অনেক বেড়েছে এবং খুব সহজে এই রেমিটেন্স দেশের মধ্যে চলে আসছে, যার ফলে এই রেমিটেন্সের প্রভাবে তাদের রেমিটেন্স থেকে ব্যাংকের একটা ইনকাম তো রয়েছেই। এছাড়া এই ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা প্রদানের ফলে দেখা যাচ্ছে কি যে মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, নির্ভরযোগ্যতা, এছাড়া এই উন্নত সেবা প্রাপ্তির জন্য মানুষের ব্যাংকের প্রতি একটা আলাদা ইন্টেনশন বা অ্যাট্রাকশন যেটা বলি না কেন, সেটা কিন্তু তৈরি হয়েছে, যার ফলে ব্যাংকের সুযোগ সুবিধা বা ব্যাংকের সার্ভিস আমরা সবাই নিতে চাচ্ছি বা নিচ্ছি, যার ফলে ব্যাংকের যে পরিচালন মুনাফা বা আয় সেটা কিন্তু অনেকাংশে বেড়েছে। এরপরে যদি দেখি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে সামর্থ্য বৃদ্ধি। সামর্থ্য বৃদ্ধি, ঠিক আছে। আগে দেখা যাচ্ছে যে একসময় ব্যাংকে গিয়ে অনেক সময় টাকা প্রাপ্তির জন্য বা দেখা যাচ্ছে কোনো সার্ভিস নিতে গেলে দীর্ঘ সময় আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এর কারণ হচ্ছে যেহেতু ম্যানুয়াল ব্যাংকিং ছিল, দেখা যাচ্ছে বিভিন্ন রেজিস্টারে এন্ট্রি দিতে হতো, আবার রেজিস্টার থেকে তুলতে হতো, আবার এক টেবিল থেকে আরেক টেবিলে দৌড়তে হতো। এই যে বিষয়গুলো ছিল, যে বিষয়গুলো একসময় কী করতো, ব্যাংকের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করত, মানুষ হয়রানির শিকার হতো। কিন্তু বর্তমানে এমনটি কিন্তু হচ্ছে না। অর্থাৎ কি হচ্ছে, এই ইলেকট্রনিক ব্যাংকিং বা এই প্রযুক্তির নির্ভর ব্যাংকিং সিস্টেম গড়ে ওঠার কারণে ব্যাংকের সামর্থ্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং তার যে প্রভাব সেটি লক্ষ্য করা যায় যখন আমরা ব্যাংকে যাই। তোমরা যখন ব্যাংকে যাও তখন দেখবে কি দ্রুত গতিতে বা একটা টেবিলেই বসে, একটা টেবিলের সামনে দাঁড়িয়ে বা একটা কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কয়েক মিনিটের মধ্যেই আমাদের যে চাহিত যে সেবা সেটা আমরা পেয়ে যাচ্ছি। তা থেকে আমরা এটি লক্ষণীয় যে ব্যাংকের সামর্থ্য বা সেবা প্রদানের সামর্থ্য কিন্তু অনেক বেড়েছে। এরপরে যদি দেখি আমরা, সেটা হচ্ছে যে কাগজের নির্ভরতা হ্রাস পেয়েছে। কি হয়েছে আমাদের, দেখি আমরা, সেটি হচ্ছে যে কাগজের নির্ভরতা বা কাগজ নির্ভরতা আমাদের কি হচ্ছে, হ্রাস পেয়েছে। কাগজ নির্ভরতা হ্রাস, তাহলে কি হয়েছে, যেটি একটু আগে আমি শুরুতে বলেছি, সেটা হচ্ছে এক সময় আমরা ব্যাংকে ঢুকলে আমরা দেখতে পেতাম কি যে বড় বড় লেজার বইয়ের একেবারে তাকে অনেক বড় বড় লেজার বই সাজিয়ে রেখেছে, যেখানে আমরা মনে করতাম যে একেবারে কি দেখেই ভয় পেয়ে যাওয়ার মতো অবস্থা একটা ছিল, বা হয়তো বা প্রত্যেক পেজ উল্টে 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 কাজ করতে হতো, বা অনেক সময় হাতে অনেক স্টেটমেন্ট তৈরি করতে হয়। ব্যাংকারদের প্রত্যেক মাসের শেষে অনেকগুলো বিবরণী বা স্টেটমেন্ট কিন্তু শাখা অফিসগুলো থেকে প্রধান অফিসে বা দেখা যাচ্ছে যে লোকাল অফিসে অথবা বিভাগীয় অফিসে অথবা আঞ্চলিক অফিসে কিন্তু প্রেরণ করতে হয়। কিন্তু
এই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম বা ই ব্যাংকিং সিস্টেম চালু হওয়ার কারণে তাদের কি করতে, এই স্টেটমেন্টগুলো দেখা যাচ্ছে কি যে কম্পিউটারাইজ হয়েছে অথবা অনেক সময় অনলাইন হয়েছে, যেগুলো তারা আর কাগজ না পাঠিয়ে দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে ইমেল করে দিলেই তার সেই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, বা অনেকগুলো বিবরণী তাদের এখন আর সেভাবে হাতে লিখতে হচ্ছে না, যার ফলে কি হয়েছে তাদের এই কাগজ নির্ভরতা কিন্তু কমেছে। আলটিমেটলি সর্বশেষ যদি আমরা গুরুত্ব চিন্তা করি সেটা হচ্ছে কি পরিবেশের উন্নয়ন ঘটেছে, কিন্তু পরিবেশ উন্নয়ন সেটা কি হয়েছে যে ব্যাংকিং যে পরিবেশ, যে সেবা প্রদানের যে একটা এনভায়রনমেন্ট প্রয়োজন ছিল, জনগণের আস্থা বা জনগণের আগ্রহ বা সঞ্চয় প্রবণতা সৃষ্টির জন্য সবচেয়ে বড় একটা বিষয় ব্যাংকের যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে পরিবেশের উন্নয়ন। আমি যদি সুন্দর একটি পরিবেশ প্রোভাইড না করতে পারি তাহলে জনগণ আমার প্রতি আগ্রহী হবে না। যেটি বর্তমানে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে পরিবেশের একটি ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এই ব্যাংকিংয়ের ফলে বা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের ফলে। সুতরাং জনগণের কি হয়েছে, জনগণ ব্যাংকের প্রতি আগ্রহী বা মনোযোগী হয়েছে এবং সঞ্চয়ে প্রলুব্ধ হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যে গুরুত্ব সেটিকে যে দুটি দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, তাহলে একটি দৃষ্টিকোণ হচ্ছে ব্যাংকারদের প্রতি ইলেকট্রনিক ব্যাংকের গুরুত্ব, সেটি আমরা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো একেবারে প্রয়োজনীয় বা যেগুলো একেবারে কি বলবো আমি, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে যদি আমি দেখি আরেকটি দৃষ্টিকোণ রয়েছে, সেটি হচ্ছে যে গ্রাহক বা যারা আমানতকারী বা যারা সেবা গ্রহীতা তাদের প্রতি কি গুরুত্ব। তাহলে আমরা বলতে পারি এবার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি গ্রাহকদের প্রতি ইলেকট্রনিক ব্যাংকের কি গুরুত্ব সেটি আমরা এখন দেখব। তাহলে বিভিন্ন ধরনের গ্রাহক রয়েছে, যেমন সেবা গ্রহীতা রয়েছে, আবার দেখা যাচ্ছে কি তারা আমানতকারী রয়েছে। এদের প্রতি ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কি গুরুত্ব আমরা সেটা দেখছি। প্রথমে যেটি আমরা দেখব সেটি হচ্ছে যে সময় সাশ্রয়। ওকে, সময় সাশ্রয় প্রথমে আমি বারবারই বলছি সেটি হচ্ছে যে এক সময় ম্যানুয়াল ব্যাংকিং যখন ছিল তখন ব্যাংকে গিয়ে অনেক সময় আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, একটা কাজের জন্য একটা সেবা পেতে অনেক দেরি হতো, হয়তো অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যেত। কিন্তু এখন যেটি হয়েছে সেটি আমরা ব্যাংকে যাওয়ার সাথে সাথেই আমরা সেবা পাচ্ছি, এটি কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ফলে। বা অনেক সময় এমন হয়েছে দেখা যাচ্ছে একটি চেক নিয়ে গেলাম, একটা চেক প্রথমে কি করলো, চেক প্রথমে স্ক্রল হয়ে গেল, তারপরে সেখান থেকে আবার দেখা যাচ্ছে লেজারে গিয়ে সেটা পোস্টিং হচ্ছে, তারপর দেখা যাচ্ছে চেক একজন ক্যান্সেল করছে, এরপরে আমার কাছে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা নিতে হচ্ছে। কিন্তু বর্তমানে এই ইলেকট্রনিক ব্যাংকিং সেবার কারণে কি হচ্ছে, আমি একটা টেবিলে একজন কম্পিউটার নিয়ে বসে আছেন, তার কাছে আমি গেলাম, তিনি আমার চেক রিসিভ করলেন, তিনি কম্পিউটারে ঢুকে আমার লেজারে পোস্টিং দিলেন, তিনি আমার স্বাক্ষর মিলিয়ে বা অন্যান্য বিষয় দেখে চেক ক্যান্সেল করলেন এবং তিনি আবার আমাকে কী করলেন, টাকা পরিশোধ করলেন। তাহলে কি হচ্ছে, আমাকে বিভিন্ন টেবিলে ঘুরতে হচ্ছে না, এতে করে আমার সময় বেঁচে যাচ্ছে, সময় সাশ্রয় হচ্ছে, তার সাথে সাথে যেটি হচ্ছে যে আমি দ্রুত সেবা পাচ্ছি। এরপরে দেখি আমরা, সেটা হচ্ছে কি দ্রুত সেবা প্রাপ্তি, যেটি একটু বললাম আমি, দ্রুত সেবা প্রাপ্তি, এটি আমি আগেই বলে ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রনিক ব্যাংকিং ফলে তাড়াতাড়ি আমরা কি পাচ্ছি, সেবা পাচ্ছি। এরপরে দেখি আমরা দ্রুত অর্থ স্থানান্তর, ঠিক আছে। এই তো অল্প কিছুদিন আগেও যখন আমাদের ব্যাংকিংয়ে বা আমাদের এই ব্যাংক ব্যবস্থায় ইন্টারনেট ফ্যাসিলিটি বা এই প্রযুক্তি নির্ভরতা বা প্রযুক্তি তেমন একটি বিকাশ ঘটেছিল না, সেই অল্প কিছুদিন আগে, তখনও কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে টাকা এক স্থান থেকে আরেক স্থানে বা এক বিভাগ থেকে আরেক বিভাগে অথবা এক জেলা থেকে আরেক জেলায় বা এক দেশ থেকে অন্য দেশে এই টাকা প্রাপ্তি বা টাকা পাঠানো এটা খুবই জটিল ছিল, সময় সাধ্য ছিল। বা দেখা যাচ্ছে অনেক দিন ফরেন রেমিটেন্স আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস লেগে গিয়েছে আমাদের ফরেন রেমিটেন্স পেতে। কিন্তু বর্তমানে এই ইলেকট্রনিক ব্যাংকিং, এই ইন্টারনেট ফ্যাসিলিটি বা ই ব্যাংকিং এর ফলশ্রুতিতে যেটি হয়েছে, একদম কিছু সময়ের ভেতরে দেখা যাচ্ছে সেকেন্ডের ভেতরে, মিনিটের ভেতরে, 1 ঘন্টার মধ্যে আমরা কি হয়ে যাচ্ছে, আমরা আমাদের অর্থ স্থানান্তর করে ফেলছি এবং টাকা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এরপরে যদি আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তথ্য প্রাপ্তি।
তথ্য প্রাপ্তি। মনে করো যে তুমি তোমার ব্যাংকে রক্ষিত হিসাবের একটা স্টেটমেন্ট চাও বা একটা বিবরণী চাও। তাহলে দেখা যায় ম্যানুয়াল ব্যাংকিং ক্ষেত্রে যেটি হয়েছে, যখন আমরা বিবরণী চেয়েছি তখন ব্যাংক বলেছে যে আমাদেরকে সময় দিতে হবে। কেন সময় দিতে হবে? তাদেরকে লেজার দেখে দেখে একটা আলাদা এক্সট্রা পেজে এই তারিখের ক্রমানুসারে এই প্রত্যেকটি বিবরণ তুলে দিতে হবে। কিন্তু এখন যদি আমরা ব্যাংকে যাই তাহলে কি হবে? আমি যদি খালি বলি যে আমি একটা স্টেটমেন্ট নেব, তাহলে ব্যাংক আমাকে জিজ্ঞাসা করবে কত সময়ের বা কত তারিখের, কোন তারিখ থেকে কোন তারিখের বিবরণী আমি চাই। এটি বলে দেওয়ার সাথে সাথে ব্যাংক কী করবে? তার কম্পিউটারে ঢুকে আমার হিসাবের সেই নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ পর্যন্ত একটা বিবরণী কয়েক সেকেন্ডের মধ্যে নির্ভুলভাবে আমাকে প্রদান করবে। তাহলে আমি সহজে কি পাচ্ছি? আমি তথ্য প্রাপ্তিটা পাচ্ছি। এছাড়া মনে করো আমি যদি জানতে চাই যে আমার হিসেবে কত টাকা জমা আছে, তাহলে আমি কি করব? তাহলে যদি আগে ম্যানুয়াল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি হতো, আমার সেই লেজার তাকে বের করতে হতো, সেই ব্যাংকে গিয়ে বললে লেজার বের করতে হতো, অ্যাকাউন্ট নাম্বার বলতে হতো, সেই পৃষ্ঠা বের করতে হতো, ভলিউম খুঁজতে হতো, একটা জটিল প্রসেস ছিল। কিন্তু বর্তমানে কি হবে? কম্পিউটারে ঢুকবে, আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সাথে সাথেই আমার ব্যালেন্স দেখতে পাচ্ছে। খালি তাই নয়, ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আমি সহজেই এখন কী করে আমার ঘরে বসেই আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাচ্ছি যে কত টাকা আছে। সুতরাং কী হয়েছে? আমি সহজেই তথ্য পেতে পারি। এরপরে দেখি আমরা, সেটা হচ্ছে নির্ভুল লেনদেন। নির্ভুল লেনদেন কি হতো? আগে যেটি দেখা যেত কি, সেটি যেহেতু ম্যানুয়াল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেটি হতো সেটি হচ্ছে যে যেহেতু খতিয়ানে বা লেজারে পেজ উল্টে উল্টে টাকা পোস্টিং দিতে হতো বা চেক পোস্টিং দিতে হতো। এক্ষেত্রে দেখা যেত কি যে দ্রুত করার সময় বা তাড়াতাড়ি করতে গিয়ে অনেক সময় এমন হতো যে একজনের অ্যাকাউন্টে টাকা আরেকজনের অ্যাকাউন্টে পোস্টিং হয়ে গেছে, একজনের অ্যাকাউন্টের চেক আরেকজনের অ্যাকাউন্টে চলে গেছে, এমনটি হয়ে থাকতো, অনেক সময় হতো। বর্তমানে যার পরিমাণ বা এরকম ভুলের সংখ্যা একেবারেই হবে না বা হচ্ছে না এমনটি হতে পারে, অথবা একবারে হলেও খুবই একেবারে রেয়ার কেস বা খুবই কম। তাহলে কি হচ্ছে যে এই যে নির্ভুল লেনদেন, এটি কিন্তু ইলেকট্রনিক ব্যাংকেরই একটি কি বলবো একটি প্রভাব, এই ই ব্যাংকিংয়েরই একটি ফলাফল। এরপরে যদি আমরা দেখি সর্বশেষ যে গুরুত্ব সেটি যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কি, সেটি হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা, ঠিক আছে। এই ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং বা এই প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের একটি বড় গুরুত্ব, সেটি হচ্ছে তারা কিন্তু হিসাবের নিরাপত্তা প্রদান করে বা নিরাপত্তা বিধান করে। হ্যাঁ, আইসিটি রিস্ক বলে একটা রিস্ক রয়েছে, অর্থাৎ প্রযুক্তির কিছু খারাপ দিক বা অসুবিধা রয়েছে, তোমরা জানো। কিন্তু সেটাকে যদি আমরা কম মাথায় নেই বা সেটাকে যদি আমরা খুবই কম চিন্তা করি, তাহলে এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ে কিন্তু হিসাবের সিকিউরিটি বা হিসাবের নিরাপত্তা বিধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং ই ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংকাররা বা যারা এই বিষয়গুলো ডিলিংস করে, বিশেষ করে ব্যাংকগুলো, তারা কি করে? তারা কিন্তু এই গ্রাহকদের এই হিসাবের নিরাপত্তার বিষয়টির দিকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন বা মনোযোগ দিয়ে থাকেন। তাহলে আমরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যে গুরুত্ব, তা কিন্তু আমরা এই দুটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করে ফেললাম এবং তোমরা অবশ্যই বিষয়গুলো বুঝতে পেরেছো, রিয়ালাইজ করতে পেরেছো। আজকে আরও একটা টপিক আমাদের এই চ্যাপ্টারের সাথেই রয়েছে বা তোমাদের যে শর্ট সিলেবাস প্রদত্ত হয়েছে সেখানে রয়েছে, এই টপিকটি নিয়েও আমি আজকে একটু কথা বলবো। সেটি হচ্ছে এই যে আমরা আধুনিক ব্যাংক বলছি, যে প্রযুক্তি নির্ভর যে ব্যাংক, অর্থাৎ আধুনিক ব্যাংকিং বা ব্যাংকের সুবিধা যদি আমরা একটু দেখি, আমরা আধুনিক ব্যাংকিং কেন বলছি তাকে, ঠিক আছে। এই আধুনিক ব্যাংকের বেশ কিছু গুরুত্বপূর্ণ বা খুবই যেগুলো জনপ্রিয় সুবিধা, যেগুলো আমরা খুব বেশি সময় ধরে ভোগ করছি বা আমরা যে সেবাগুলো নিয়ে থাকছি ব্যাংক থেকে, সেই দিকগুলো আমি একটু তোমাদের সাথে তুলে ধরতে চাই। তার ভেতরে একদম প্রথমেই যেটি আমি বলবো সেটি হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস, ঠিক আছে। এখন
এই ওয়ান স্টপ সার্ভিস কাকে বলছি আমরা? মূলত ওয়ান স্টপ সার্ভিস ব্যাংকের ক্ষেত্রে যেটি বলা হয়, আমি একটু আগে বারবারই বলছিলাম এরকম কথা, সেটি হচ্ছে যে একসময় ম্যানুয়াল ব্যাংকিং ক্ষেত্রে যখন আমরা চেক নিয়ে ব্যাংকে হাজির হই বা চেক নিয়ে ব্যাংকে যাই, তখন দেখা যায় কি যে আমাকে প্রথমে ম্যানুয়াল ব্যাংকিং ক্ষেত্রে প্রথমে দেখা যায় চেক একটা জায়গায় তার সিরিয়াল করতে হয় বা এটা স্ক্রল করতে হয় বা টোকেন সংগ্রহ করতে হয়, তারপরে সে চেক লেজারে যায়, তারপর লেজারে গিয়ে সেই চেক পোস্টিং হয়, তারপরে সেটা দেখা যাচ্ছে ক্যান্সেলেশনে যায়, তারপরে দেখা যাচ্ছে ক্যাশিয়ারের কাছে গেলে আমরা সেখান থেকে অর্থপ্রাপ্তি ঘটে বা টাকা পাই। অন স্টপ সার্ভিস বলতে এখন যেটি বলা হচ্ছে আর কি, সেটি হচ্ছে যে আমি এত টেবিলে আমাকে আর দৌড়তে হচ্ছে না, ব্যাংকের নির্দিষ্ট কোনো একটা টেবিলে নির্দিষ্ট কোনো একজন অফিসারের কাছে গেলেই আমার যে সকল রিকোয়ারমেন্ট বা রিকোয়ার্ড আমার যেগুলো সার্ভিস সেগুলো আমি একটি টেবিল থেকে আমি কিন্তু এখন পেয়ে যেতে পারি। এটাকে মূলত বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এটি কিন্তু আধুনিক ব্যাংকের প্রথম এবং প্রধান সুবিধা। এরপরে তোমরা এটার সাথে খুবই পরিচিত, সেটা হচ্ছে এটিএম বা অটোমেটেড টেলার মেশিন। ঠিক আছে, আমরা এখন জানি সেটি হচ্ছে আমরা আমাদের যে কার্ড রয়েছে, অর্থাৎ পকেটে আমাদের যে ডেবিট কার্ড থাকে, যে কার্ড দিয়ে আমাদের হিসাবে জমাকৃত টাকা 24 ঘন্টা তুলতে পারি এটিএম বুথ থেকে, আমরা বলি সেটাকে আমরা বলছি এটিএম সার্ভিস বা অটোমেটেড টেলার মেশিন। তাহলে কি হচ্ছে, আমাদের জমা রাখা টাকা, ব্যাংকে যে টাকা রয়েছে সেই টাকা আমরা 24 ঘন্টায় নিরবিচ্ছিন্নভাবে কি করতে পারি, তুলতে পারি। এটা হচ্ছে সেই এটিএম ব্যবস্থা বা যেই সুবিধা, যেটি আধুনিক ব্যাংকের একটি খুবই জনপ্রিয় একটি এবং ব্যাপক ব্যবহৃত একটি সুবিধা। এরপরে যদি আমরা দেখি সেটি হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড, ঠিক আছে, যারা অনলাইন শপিং করে, বিভিন্ন দেখা যাচ্ছে অনলাইন পোর্টাল থেকে বা অনলাইন ওয়েব অ্যাড্রেস থেকে বা ওয়েব পেজ থেকে যারা শপিং করে, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে, তাছাড়া হচ্ছে যে আমরা যেটি করি শুধু অনলাইন শপিংয়ের ক্ষেত্রে না, দেখা যাচ্ছে কোনো স্মার্ট শপে যদি আমরা যাই বা কোনো দেখা যায় ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে যদি আমাদের কাছে টাকা ছাড়া আমরা শপিং করতে চাই, যে অথবা আমাদের অ্যাকাউন্টে টাকা নাই কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকার শপিং করতে পারি, খালি শপিংয়ে নয়, নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা নগদও উত্তোলন করতে কিন্তু পারি এই ক্রেডিট কার্ডের সাহায্যে। তাহলে কি হচ্ছে, আমরা ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা সিস্টেম যেখান থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা চাইলে দেশে, দেশের বাইরে বিভিন্ন শপিং সেন্টারে অথবা অনলাইন আমরা শপিং করতে পারি। খালি শুধু শপিংই না, প্রয়োজনে আমরা চাইলে নগদ টাকাও কিন্তু উত্তোলন করতে পারি এই ক্রেডিট কার্ডের সাহায্যে। এরপরে যদি আমরা দেখি সেটি হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে কি, আমার প্রত্যেকের যে আমানতকারীর যে হিসেবে যে জমাকৃত টাকা, সেই টাকা উত্তোলনের জন্য তারা ব্যাংকগুলো কি করে, আমানতকারীদের হিসাবের বিপরীতে একটি করে কার্ড প্রদান করে, যেটি আমরা একটু আগে বলেছি যে এটিএম যে অটোমেটেড টেলার মেশিন, এখান থেকে সেই ডেবিট কার্ডের সাহায্যে আমানতকারী তার হিসেবে জমাকৃত টাকা উত্তোলন করতে পারবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে কি অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং, ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা ইন্টারনেট ব্যাংকিং বলছি, সেটি হলো মূলত হচ্ছে অনলাইন ব্যাংকিং। অর্থাৎ কি, আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স অথবা দেখা যাচ্ছে কি যে আমি আমার মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি, যে কোনো সময় আমার অ্যাকাউন্ট থেকে টাকা আর একজন অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারি, আবার অন্য একজন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার হিসাব থেকে আমার হিসাবে টাকা স্থানান্তর করবে ঘরে বসে থেকেই। তাহলে কি হচ্ছে, অনলাইন ব্যাংকিং বলতে যেটিকে আমরা বলছি সেটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ ইন্টারনেট কানেক্টিভিটির সাহায্যে বা ইন্টারনেট প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের যে কেউ তার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারে, অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারে এবং অ্যাকাউন্ট থেকে টাকা কি করতে পারে, স্থানান্তর করতে পারে। এরপরে যদি আমরা দেখি একটি গুরুত্বপূর্ণ আরও কিছু সেবা রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে কি, সেটি হচ্ছে যে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং, ঠিক আছে, তোমরা জানো বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ব্যাংক
তাদের এই মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার জন্য কি করেছে, তারা তাদের অ্যাপস তৈরি করেছে। সেই অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করলেই সেই অ্যাপসের সাহায্যে আমরা কি করতে পারি, মোবাইলের মাধ্যমেই তাদের আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারি, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি, অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করতে পারি এবং অ্যাকাউন্টের হিসাব কিন্তু আমরা পেয়ে যেতে পারি। এরপরে যদি আমরা দেখি আরও আমাদের অনেক সুবিধা রয়েছে, তার মানে হোম ব্যাংকিং রয়েছে, আমরা চাইলে বাড়ি থেকেই আমরা টাকা পয়সা লেনদেন করতে পারি। আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে, আমি সেগুলো বিস্তারিত এত আলোচনা না করে আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি। তার ভিতরে একটি রয়েছে, মনে করে এরকম, সেটা হচ্ছে বিক্রয় বিন্দু সেবা, বা যেটাকে আমরা পজ বলে থাকি। ঠিক আছে, বিক্রয় বিন্দু সেবা, বা যেটাকে আমরা বলছি পজ। অর্থাৎ কি হচ্ছে, খুচরা বিক্রেতা, যারা খুচরা বিক্রেতা, যেখানে খুচরা বিক্রেতা বা ব্যবসায়ী তার সেই জায়গায় একই নির্দিষ্ট স্থানে তাদের যেখানে বিক্রয় করছে, সেখানে তাদের পণ্য বা সেবার যে অর্থপ্রাপ্তি ঘটছে একটি মেশিনের সাহায্যে, বা একটি কি বলবো, একটা স্ক্যানার মেশিন আমরা যদি বলি, সেই মেশিনের সাহায্যে, সেটাকে আমরা মূলত বলছি বিক্রয় বিন্দু সেবা। এরপরে যদি আমরা দেখি, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে সেবা বা জনপ্রিয়, সেটা হচ্ছে স্বয়ংক্রিয় নিকাশ ঘর। স্বয়ংক্রিয় নিকাশ ঘর, ঠিক আছে। যে এই সম্পর্কে তোমরা আগেই তোমার ধারণা পেয়েছো অন্য অধ্যায়ে। সেটি হচ্ছে নিকাশ ঘর হচ্ছে একটা মাধ্যম, একটা সিস্টেম, যেখানে মূলত আন্তঃব্যাংকিং ট্রানজ্যাকশন বা আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা হয়। আগে ছিল সেটি ম্যানুয়াল, এবং প্রত্যেকটি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে একসময় যেতে হতো, এবং এটি অনেক সময় সাধ্য ছিল এবং অনেক সময় নিয়ে কাজ করতে হতো এবং কঠিন ছিল বিষয়টি। বর্তমানে এটি খুবই অটোমেটেড এবং স্বয়ংক্রিয় হয়ে যাওয়ার ফলে এটি খুবই দ্রুত সেবা নিশ্চিত করেছে, এবং দেখা যাচ্ছে দৈনন্দিন বা খুবই অল্প সময়ে এই আন্তঃব্যাংকিং ট্রানজ্যাকশানের নিষ্পত্তি করা হয়। সর্বশেষ আধুনিক ব্যাংকের যে গুরুত্বপূর্ণ একটি সুবিধা, সেটি আমরা বলতে পারি, সেটিকে আমরা বলি সুইফট। সেটা হচ্ছে সুইফট, ঠিক আছে। সুইফট হচ্ছে একটি মূলত একটা অর্গানাইজেশন, একটা হচ্ছে আমরা অনেক সময় একটা বলে থাকি আর কি, যে কি বলবো, একটা হচ্ছে সমিতি বলতে পারি এটাকে। মূলত দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক the Society for Worldwide Interbank Financial Telecommunication, এটা মূলত একটা সংগঠন, একটা কি বলবো, একটা সমিতি। অর্থাৎ কি, বাংলাদেশ বা দেশের সাথে বাইরের রাষ্ট্রের যে সব ব্যাংকগুলো রয়েছে, এই বিভিন্ন ব্যাংকের যে আন্তঃব্যাংকিং ট্রানজ্যাকশান, এটি সহজে করার জন্য বা এটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ব্যাংকগুলোর একটি আন্তঃব্যাংকিং একটা সংগঠন, এবং প্রত্যেকটি ব্যাংকের একটা আলাদা আলাদা কোড তারা এইখানে মেনটেন করা হয়, যার ফলে কি হয়, এই কোডের বা এই সুইফট এর অন্তর্ভুক্ত যে সকল ব্যাংকগুলো রয়েছে, তারা তাদের যে আন্তঃব্যাংকিং যে ট্রানজ্যাকশান এবং সেটি দ্রুততর হয় এবং নিরাপত্তা বা কি বলবো, নিরাপত্তার সাথে সংগঠিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আজকে যে আলোচ্য বিষয় তোমাদের সাথে আমার রয়েছিল বা ছিল, আমি আলোচনা করতে চেয়েছিলাম, তার ভিতরে টপিক ছিল যে ইলেকট্রনিক ব্যাংকিং আসলে কি। এটি মূলত আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সিস্টেম, এটিকে আমরা বলছি ইলেকট্রনিক ব্যাংকিং বা ই ব্যাংকিং। এবং ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যে গুরুত্ব, সেটি আমি দুটি দৃষ্টিকোণ থেকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তার সাথে বর্তমান যে আধুনিক ব্যাংক বলছি আমরা, বা আধুনিক ব্যাংক ব্যবস্থা বলছি, এই আধুনিক ব্যাংক ব্যবস্থার যে সুবিধা বা যেগুলো প্রধান সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্য আরেকটি আলোচ্য বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো বা তুলে ধরবো। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।